দুপুরবেলা নদীর ঘাটে একটা বড় বট গাছের নিচে বসে আছে ভ্যাবলা। তার সামনে কলা পাতায় সাজানো গরম গরম সিঙ্গারা, জিলাপি আর মাটির ভাঁড়ের রাবড়ি। খাবারের গন্ধে বাতাস ভারী হয়ে আসছে। মীরা স্নান করতে এসে এই দৃশ্য দেখে থমকে দাঁড়ায়। খাবার দেখে মীরা জিভে যেন জল চলে আসে। সে জল গিলতে গিলতে বলে, তুমি তুমি এত খাবার নিয়ে একা একা কি করছো গো? তোমার কি লটারির টাকা বেঁধেছে নাকি গো? কেউ জানবে না, এই নাও টাকা। আর মনে রেখো, তুমি এখন থেকে রত্নগরের রানীর লোক। বেইমানি করলে শাড়ি চুরি। জয় জয় ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত হয়। রাজপুত্র অরুণ গর্বিত, সবকিছু যেন ভালোই হয়। আমার সিদ্ধান্তের উপর এতগুলো মানুষ এক বাক্যে এতটা পরিশ্রম করলো, তাদেরকে নিরাশ করো না। কালোর উস্কানিতে তাঁতিদের মনে জমে থাকা ক্ষোভ আগ্নেয়গিরির মতো ফেটে পড়ে। কালো ভিড়ের পেছনে মুচকি হাসে, কারণ সে ভাবছে তার কাজ সফল হয়েছে। যুবরানীকে আজ আমাদেরকে জবাব দিতেই হবে। কেন সে আমাদের কাজের আশ্বাস দিয়ে নিজেই সবকিছুতে গাফিলতি করছে? হ্যাঁ, যুবরানী কি এবার আমাদের সত্যি ভাতে মারতে চায় নাকি? এভাবে আমাদের মুখের খাবার তুলে নিচ্ছে কেন সে? রত্নগরের রানী তো অনেক বেশি মূল্য দিতে চেয়েছিল। আমাদের বোনা শাড়ির তবে কেন প্রস্তাব প্রত্যাখ্যান হলো? যুবরানী চাইছে কি রত্নগরের রানী তো আমাদের বোনা শাড়িগুলো সঠিক মূল্য দিয়ে দিলে আমরা তো কিছু পয়সা পেতাম। হ্যাঁ, তা তো পেতাম, কিন্তু যুবরানী তা না করে নিজে নিজে কি সব বুদ্ধি আর বন্দি করছে কে জানে। চলো এক্ষুনি যুবরানীকে এসবের জবাব দিয়ে আমাদেরকে করতেই হবে। এই তো খেলা জমে উঠেছে। কাটা গায়ে নুনের সিটা তো জব্দ করে পড়েছে মনে হচ্ছে। এদেরকে আর একটু পুষিয়ে রাজ বাড়িতে পাঠাতে পারলেই হয়। তারপর বুঝবে যুবরানী, বুঝবে প্রকৃতির গাছপালা থেকে রং বের করার শখ একবার মিটে যাবে। ওদিকে রাজপ্রাসাদের বিশাল উঠোন আজ গবেষণায় পরিণত হয়েছে। বড় বড় মাটির হাঁড়িতে টকবক করে ফুটছে জল। একদিকে নীল অপরাজিতা রস, অন্যদিকে হলুদ আর পলাশি নির্যাস। রাজবৈদ্যমশাই এবং চারুলতা কপালে ভাঁজ ফেলে অপেক্ষা করছেন। চারুলতার হাতে একটি সাদা রেশম সুতোর বান্ডিল। যুবরানী, মিশ্রণ তৈরি। ফিটকিরির বদলে আমরা আমলকি আর হরতকির জল মিশিয়েছি রং পাকা করার জন্য। এবার পরীক্ষা করার পালা। বাবা, তুমি দেখতে পাচ্ছ তোমার মেয়ে আজ হার মানেনি। তোমার শেখানো পথে হাঁটছে তোমার মেয়ে চারু। তোমার মেয়ে গোটা হেমরাজ্যের বাণিজ্যকে বিফল হতে দেয়নি। এক পথ বন্ধ হলে অন্য পথ খুলে নেওয়ার চেষ্টা করেছে সে। আমি জানি বাবা, তুমি হয়তো আমাকে ভীষণ মনে করছো, কিন্তু তোমার মেয়ে যে এখন রাজকার্যে ভীষণ ব্যস্ত হয়ে পড়েছে। এই ব্যস্ততা সারিয়ে উঠে সবার আগে আমি তোমার সঙ্গে দেখা করতে আসবো বাবা। এরপর চারুলতা ধীরে ধীরে সাদা সুতোর গোছাটা ফুটন্ত নীল রঙের হাঁড়িতে ডুবিয়ে দেয়। সবাই শ্বাসরুদ্ধ করে তাকিয়ে আছে। রাজপুত্র অরুণ চারুর পাশে দাঁড়িয়ে সাহস দিচ্ছে। হে বিধাতা, সব কিছু যেন ভালোই মিটে যায়। আমার আশা ভরসাকে তুমি নিরাশ করো না বিধাতা। এতগুলো মানুষের ঘাম ঝরানো পরিশ্রম আর অনাহারী পেটের দায় তুমি এড়িয়ে যেও না বিধাতা। সব কিছু যেন ভালোই হয়। আমার সিদ্ধান্তের উপর এতগুলো মানুষ এক বাক্যে এতটা পরিশ্রম করলো, তাদেরকে নিরাশ করো না। তুমি এত চিন্তা করো না চারুলতা। আমার মন বলছে তুমি জয়ী হবে। তোমার নেওয়া সিদ্ধান্ত কখনোই ভুল হতে পারে না। একটু অপেক্ষা করো, এক্ষুনি প্রমাণ হয়ে যাবে সবকিছু। প্রাকৃতিক উপাদানে আমাদের হেমরাজ্যের রেশম সুতো এবার পাকা রং হবেই। তাই যেন হয় রাজপুত্র, তাই যেন হয়। কয়েক মুহূর্ত পর চারু সুতো একটা খুন্তির সাহায্যে তুলে আনে। প্রথমে সুতোটা কালচে নীল দেখায়, কিন্তু বাতাসে আসতেই সেটা ধীরে ধীরে এক উজ্জ্বল রাজকীয় গাঢ় নীল রং ধারণ করে। রাসায়নিক নীলের চেয়েও এর আভা যেন অনেক বেশি স্নিগ্ধ আর উজ্জ্বল। এ কি দেখছি, এই যে আকাশের রঙের চেয়েও গাঢ় ঝলমলে। চারু, তুমি তো অসাধ্য সাধন করেছো মা। এই রং তো রত্নগরের রংকেও হার মানাবে।
হেমরাজ্য যে নতুন কিছু প্রতিষ্ঠা করতে চলেছে। চারুলতা চোখে আনন্দ অশ্রু নিয়ে জবাব দেয়, এখনো উৎসবের সময় নয় পিতামশাই, আমাদের দেখতে হবে ধোয়ার পর রং থাকে নাকি। কেউ শিগগিরই জল আনো। ঠিক তখনই রাজপ্রাসাদের প্রধান ফটকে হট্টগোল শোনা যায়, প্রহরীরা ছুটে আসে। যুবরানী, সর্বনাশ হয়েছে। তাঁতিপাড়ার সব তাঁতি লাঠি হাতে রাজপ্রাসাদের প্রধান ফটক ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করছে। তারা খুব ক্ষিপ্ত। তারা বলছে আপনি তাদের সাথে প্রতারণা করেছেন। প্রতারণা? আমি তাদের সাথে প্রতারণা করেছি মানে? রাজপ্রাসাদের ফটক, উন্মুক্ত জনতা, চারুলতার নিপাত যাক, আমাদের পেটে ভাত নেই, আগে আমাদের ভাত দাও, এই বলে স্লোগান দিচ্ছে। কালোর উস্কানিতে রতন আর হরিপদ তাঁতি সবার আগে। চারুলতা, রাজা অম্বিকা এবং রাজপুত্র অরুণ সেখানে উপস্থিত হন। চারুর হাতে তখন সেই সদ্য রং করা নীল সুতোর গোছা। ওই যে আমাদের মহারানী, হাতে ওটা কি ফুল? আমাদের পেটে লাথি মেরে আপনি ফুল দিয়ে খেলা করছেন? রতন কাকা থামুন, আপনি কি ভুলে গেছেন আমি কে? আমি এই মাটির মেয়ে, আমি কি আপনাকে না খাইয়ে মারবো? তবে কেন আমাদের কাজ বন্ধ? কেন রং নেই? ওই ভিনদেশি লোকটা ঠিকই বলেছিল, আপনি আমাদের নিয়ে তামাশা করছেন। আমাদের ক্ষতিপূরণ দিন, নইলে আমরা রত্নগর থেকে চলে যাব। রাজপুত্র অরুণ রেগে গিয়ে বলে, সাবধান, যুবরানীর সাথে সম্মানের সাথে কথা বলো। একে রাজপুত্র, না না, আপনি রেগে যাবেন না, তলোয়ার নয়। ওদেরকে বোঝানোর চেষ্টা করুন, ওরা ক্ষুধার্ত, ওরা ভুল করছে। এরপর চারুলতা জনতার দিকে এগিয়ে গিয়ে বলে, আপনারা রং চাইছিলেন তো, রত্নগরের সেই বিষাক্ত রং যা আপনাদের হাত পুড়িয়ে দেয়। দেখুন আমি আপনাদের জন্য কি এনেছি। চারুলতা আকাশের দিকে তার হাতের নীল সুতোর গোছাটা তুলে ধরে। বিকেলে সূর্যের আলোয় সেই সুতো থেকে যেন নীল জ্যোতি বিচ্ছুরিত হয়। জনতা এক মুহূর্তে যেন স্তব্ধ হয়ে যায়। এই রং কোনো ভিনদেশি রানীর দয়ায় পাওয়া নয়, এই রং আমাদের জঙ্গল দিয়েছে, এই রং আপনাদের বাড়ির অপরিচিতা ফুল দিয়েছে। এটা বিষাক্ত নয়, এটা পবিত্র। এ তো খাঁটি নীল। যুবরানী মা, এটা তুমি বানিয়েছো? আমি একা নই কাকা, এই রং বানাতে সাহায্য করেছে আমাদের অধিবাসী ভাইয়েরা, আমাদের কৃষকরা। আপনারা যখন আমাকে ভুল বুঝে গালি দিচ্ছিলেন, তখন আমি আগুনের আঁচে আপনাদের জন্য রং ফোটাচ্ছিলাম। এখন বলুন, আপনারা কি এখনো রত্নগরে যেতে চান, নাকি নিজের দেশের এই পবিত্র রং দিয়ে কাপড় বুনতে চান? আমাকে মাফ করবেন যুবরানী মা, ওই কালু আমাদের মাথা খেয়েছিল। ও বলেছিল আপনি আমাদের মারতে চান, আমরা ভুল করেছি মা। কালু? কে কালু? ওই যে এই পাগড়ি পরা লোকটা। হরিপদ তাঁতি তাকে আবার বলে, আরে ও কোথায় গেল? একটু আগে তো এখানে ছিল। সবাই এদিক ওদিক তাকায়, কিন্তু কালু ভিড়ের সুযোগ নিয়ে পালিয়েছে। চারুলতা বুঝতে পারে এটা তারই কাজ। তার খোঁজ করার দরকার নেই, সে তার মালকিনের কাছে খবর নিয়ে গেছে যে হেমরাজ্য হারেনি। আপনারা ফিরে যান, তাঁতের কাজ শুরু করুন। কাল সকাল থেকে সবার ঘরে ঘরে এই ভেষজ রং পৌঁছে যাবে। আর হ্যাঁ, আজ থেকে আমাদের সুতোর নাম হবে নীল পলাশী, আমাদের এই জয়ের প্রতীক। জয় নীল পলাশীর জয়, জয় চারুলতার জয়। জয় জয় ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত হয়। রাজপুত্র অরুণ গর্বিত দৃষ্টিতে চারুর দিকে তাকিয়ে থাকে। সন্ধে নেমেছে। কালু হেমরাজ্যের রাজপ্রাসাদ থেকে পালিয়ে মধুপুরে আসে। মধুপুরে সেই রত্নগড় রাজ্য, যে মধুপুরের নদীর ঘাটে এসে হাঁপাচ্ছেন। তার পরিকল্পনা ব্যর্থ হয়, সে বড্ড বিরক্ত। সে ভাবছে এখন রানী রূপমঞ্জুরিকে কি জবাব দেবে। এমন সময় দেখে এক নারী হাতে একটা পুঁটলি নিয়ে এদিক ওদিক তাকাচ্ছে। নারীটা হলো মীরা। এই সন্ধ্যায় মহাজন কোথায় পাবো? ব্যাবলা বলেছিল ঘাটে নাকি অনেক বড় বড় ব্যাপারী আসে, কিন্তু কাউকেই তো দেখতে পাচ্ছি না। বাবার এই লাল বেনারসিটা আজ বেচতেই হবে, না হলে যে আমি ব্যাবলাকে টাকা দেবো কি করে? তাহলে কি এবার আমি বাজারে গিয়ে কোনো দোকানে বিক্রি করবো নাকি শাড়িটা? কালু এগিয়ে এসে মীরাকে লক্ষ্য করে বলে, ও বাচ্চা, কি খুঁজেছো? মহাজন শাড়ি বেচবে নাকি? হ্যাঁ, মামা মানে আপনি কে? আপনি
আমি রত্নগরের ব্যাপারী, ভালো মাল হলে ভালো দামই দিই। কি আছে তোমার পুটলিতে দেখি? মীরা ভয়ে ভয়ে পুটলি খুলে লাল বেনারসিটা বের করে। কালু সেটা হাতে নিয়েই নিতেই চমকে ওঠে। কাপড়ের বুনন দেখে সে বুঝতে পারে এটা সাধারণ কাপড় নয়, আর কাপড়ের কোনায় রাজকীয় সিলমোহর। আরে এ তো মধুপুর রাজ্যের রাজকীয় শাড়ি। যোগু মোড়লের মেয়ের কাছে এটা এলো কি করে? খবর নিয়ে শুনেছি চারুলতার নাকি এক পালিত বাবা আছে যার নাম যোগু মোড়ল, আর তার বাড়ি এই মধুপুরে। ও হ্যাঁ, বুঝেছি, এ নিশ্চয় চারুলতার সেই পালিত বাবার ঘরের সৎ বোন। আর এই শাড়িটা নিশ্চয় চুরি করা, নয়তো এই মেয়ে এত দামি শাড়ি কি করে পাবে? এরপর কালু মুখে হাসি এনে বলে, কাশ আমার, তা বাসা এটা কার শাড়ি? তোমার নাকি? মানে আমার মায়ের পুরনো শাড়ি। কত দেবেন বলুন তো? শাড়ির দাম তো অনেক, কিন্তু এই শাড়িটা বেচতে গেলে তো বিপদ হতে পারে। এটা রাজকীয় মাল, আমি তোমাকে এর বিনিময়ে 10টি স্বর্ণ মুদ্রা দেব। মীরা চোখ কপালে তুলে বলে, 10টি স্বর্ণ মুদ্রা? সত্যি বলছেন আপনি? একদম, কিন্তু একটা শর্ত আছে। তোমাকে আমার একটা ছোট কাজ করে দিতে হবে। তুমি যোগু মোড়লের মেয়ে, তাই তো? চারুলতার বোন। আপনি আপনি কি করে জানেন? আমি সব জানি। শোনো, আমি তোমাকে টাকা দেব, সাথে তুমি চাইলে আরো বাড়িও দিতে পারি। শুধু তোমাকে আমাকে রাজপ্রাসাদের কিছু গোপন খবর এনে দিতে হবে। তোমার দিদি চারুলতা কবে কি করছে, কোথায় যাচ্ছে, সব আমাকে জানাবে। রাজি তো? দিদি চারুলতা থাকে হেমরাজ্যে, আর আমি থাকি মধুপুরে। আমি এত দূর থেকে কি করে দিদির খবর আদান প্রদান করব? এত দূরের পথে আমার পক্ষে তো রোজ যাওয়া সম্ভব নয় গো। সেরকম প্রয়োজন হলে আমি তোমার যাতায়াতের ব্যবস্থাও করে দেব, তবে ওই চারুলতার খোঁজ আমাদের চাই। তুমি তো চারুলতার আত্মীয়, আর আত্মীয় হয়ে তুমি হেমরাজ্যে যেতেই পারো, তাই না? আর যাতায়াতের ব্যবস্থা আমি করে দিলে তোমার নিশ্চয়ই অসুবিধে নেই। মীরা দোটানায় পড়ে যায়। একদিকে দেশের বা দিদির ক্ষতি, অন্যদিকে ভ্যাবলার সাথে দেখা স্বপ্ন। তবে মীরার যেন লোভের পাল্লাটাই ভারী হয়ে যায়। ঠিক আছে, আমি রাজি, কিন্তু কেউ যেন না জানে। কেউ জানবে না। এই নাও টাকা, আর মনে রেখো তুমি এখন থেকে রত্নগরের রানীর লোক। বেইমানি করলে শাড়ি চুরির কথা আমি সবাইকে বলে দেব, তখন তোমার জেল হবে। মীরা টাকাটা মুঠোয় ভরে কাঁপতে কাঁপতে বাড়ির পথ ধরে। কালু শাড়িটা নিয়ে অট্টহাসি দেয়। চারুলতা তাঁতিদের সামলে নিয়েছে ঠিকই, কিন্তু নিজের ঘরের শত্রু যে তৈরি হয়ে গেল, আর সে সেটা জানতেও পারল না। রাতে রত্নগরের রাজসভা। মহারানী, খবর সত্যি, চারুলতা জঙ্গল থেকে রং বানিয়ে ফেলেছে। তাঁতিরা আবার কাজও শুরু করেছে। আমাদের অবরোধ ব্যর্থ হয়েছে। আহ, জঙ্গল থেকে রং? এই অসভ্য মেয়েটা আমাকে বারবার অবাক করছে। কিন্তু না, আমি হার মানি না। ওরা পণ্য বানাবে ঠিকই, কিন্তু বেচবে কোথায়? বাজার তো আমার। কিন্তু তাদের পণ্যের মান খুব ভালো, আর ভেষজ রং, প্রকৃতির রঙের কথা শুনলে বিদেশি ক্রেতারাও আগ্রহী হবে। ঠিক বলেছ, প্রাকৃতিক রং। শোনো, কালই আমাদের রাজ্যে ঘোষণা করে দাও, হেমরাজ্য থেকে আসা কাপড়ে বিষাক্ত পোকা পাওয়া গেছে। আর আমাদের গুপ্তচরদের বলো, ওদের তৈরি করা কাপড়ের চালান যেন যে কোনো উপায়ে আগুন লাগিয়ে দেয়। ওরা বানাবে আর আমি পরাবো। দেখা যাক ওদের ধৈর্য বেশি না আমার আগুন বেশি। মহারানী, একটা দারুণ খবর এনেছি, আর এনেছি চারুলতাকে ধ্বংস করার ব্রহ্মাস্ত্র।
পরদিন সকাল। যোগু মোড়লের শরীর গত কয়েকদিনে আরো ভেঙে পড়েছে। তিনি সাধারণ বিছানায় শুয়ে আছেন আর বিড়বিড় করছেন। জয়া, মীরা, শোনো এদিকে। আবার কি হলো? এই তো একটু আগে কাশতে কাশতে জল খেলে, এখন আবার কি চাই? সারুমা এসেছিল আজ ভোরে, স্বপ্ন দেখলাম ও খুব কাঁদছে। ও বলছে, বাবা তুমি তুমি আমার আমানত রক্ষা করতে পারলে নে? আমার মেয়ের শেষ স্মৃতিটুকু কি হারিয়ে গেল? জয়া, আমার খুব ভয় করছে। সিন্ধুকের চাবিটা দাও তো, আমি একবার নিজের চোখে দেখব লাল বেনারসিটা ঠিক আছে কিনা। সারুমাকে ওর জন্ম পরিচয়ের সব কিছু দিয়ে এলাম। আমি যে বেনারসিটা আমার কাছে রেখেছিলাম ওর স্মৃতি হিসেবে, সেটা অক্ষত আছে কিনা আমাকে দেখতে হবে একবার। বাবা, তুমি আবার পাগলামি শুরু করেছো। সিন্ধুক খুলে ধুলো বাজে উঠবে, তোমার হাঁপানি বাড়বে। মা, বাবাকে একটা কড়া ওষুধ দাও তো, যেন ঘুমিয়েই থাকে সারাদিন ওই সিন্ধুক আর বেনারসি। ওগো, মীরা ঠিকই বলেছে, কাপড় তো আর উড়ে যাবে না গো। তুমি বরং একটু জিরিয়ে নাও, আমি বাজারে যাচ্ছি, তোমার জন্য বৌদ্ধরাজকে দিয়ে ভালো পাচন বানিয়ে আনবো গো। জয়া আর মীরা ঘর থেকে বেরিয়ে উঠোনে আসে। মীরা ফিসফিস করে জয়াকে বলে, মা, 10টা স্বর্ণ মুদ্রা পেয়েছি কালুর কাছ থেকে। এখান থেকে কয়েকটা দিয়ে ব্যাবলার দোকানে বায়না করে দিয়েছি, কিন্তু বাবা যদি সত্যি সিন্ধুক খুলে জেদ ধরে তবে তো ধরা পড়ে যাব। শোন মীরা, 10টা স্বর্ণ মুদ্রা অনেক টাকা। ওই সামান্য বেনারসি থেকে কোনোদিনও এত মূল্য হতে পারে না। তোর বাবা আমাদের দুজনকে বোকা বানিয়েছে রে। ভেবেছে আসল খবর জানতে পারলে আমরা শাড়িটা চুরি করব, কিন্তু আসল খবর না জেনেও তো আমরা সেই একই কাণ্ড করেছি। তার মানে কিন্তু কাপড়টা রাজকীয় ছিল। তোর বাবা এটা আমাদেরকে জানতে দেয়নি, বুঝলি তো? কিন্তু তবুও তো সে শাড়িটা আমরা বিক্রি করে দিয়েছি। কালু যদি ওটা নিয়ে কোনো ঝামেলা করে আর তোর বাবা যদি জানতে পেরে যায় যে ওটা আমরা বেচে দিয়েছি, তবে কিন্তু আস্ত রাখবে না। আমাদের বলতে হবে শাড়িটা রত্নকরে ডাকাতরা চুরি করেছে। এই কদিন একটু সাবধানে থাক। আজকের পর্বটিতে তাঁতিদের বিদ্রোহ ও চারুলতার বিজয়, মীরার চূড়ান্ত বিশ্বাসঘাতকতা এবং কালুর হাতে নতুন অস্ত্র, মীরা ও শাড়ি, সব মিলিয়ে গল্প একটা জটিল মোড় নিল। পরবর্তী পর্বে কি মীরা তার দিদির বিরুদ্ধে গুপ্তচর বৃত্তি শুরু করবে এবং কালুকে কাপড়ের চালানে আগুন লাগাতে পারবে, সেটা জানবো আমরা পরবর্তী পর্বে। আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন পর্বে। ধন্যবাদ। মাথায় তার নীল ফিতা কিং, চোখে ভরা আলো, ভালুক খরগোশ পাখিরা সব ডাকে বন্ধু চলো। চারুলতা চারুলতা গল্প বলে সারাদিন, ভালোবাসা মজার হাসি এই তার রুটিন চল।